আলোচনায় আমরা সবসময় বলি সিপাহী জনতার সংহতির কথা। সিপাহী জনতার সম্মিলিত প্রয়াসে 7ই নভেম্বর সম্ভব হয়েছিল। এটা প্রথম না। আমাদের ইতিহাসে যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা জানি যে 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে চট্টগ্রামে তৎকালীন মেজর জিয়াউর রহমান ঢাকায় জনগণের উপর পাকিস্তানিরা আক্রমণ চালিয়েছে শুনে পাকিস্তানিদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে যখন বলেছিলেন উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম, বাংলাদেশের সেই প্রথম মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লড়াইয়ের সূচনা করেছিলেন সেই লড়াইটাও কিন্তু ছিল সিপাহী এবং জনতার সম্মিলিত লড়াই। পুরো মুক্তিযুদ্ধের সময়টা এদেশের জনগণ এবং এদেশের সিপাহীরা, পুলিশ, বিডিআর, ইপিআর, তৎকালীন আনসার, ছাত্র, শ্রমিক, জনতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কাজে সিপাহী জনতার এই যে সংহতি, এই সংহতি আমাদের মহান মুক্তিযুদ্ধের শক্তি ছিল। একইভাবে সেই সিপাহী জনতার সংহতি আমাদেরকে আরেকবার মুক্তি এনে দিয়েছিল 7ই নভেম্বর 1975 সালে। একটা জাতির ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ দিন আসে, ইতিহাসের মার্গ পরিবর্তনের দিন সেসব। 25শে মার্চ এরকম একটা দিন ছিল, 26শে মার্চের স্বাধীনতা ঘোষণার দিনটাও এরকম ছিল, 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি এরকম একটা দিন, এর আগে 21শে ফেব্রুয়ারি সেরকম দিন, 54 যুক্তফ্রন্টের বিজয় ওরকম একটা দিন, 62 ছাত্র আন্দোলন সেরকম দিন, 69-এর গণঅভ্যুত্থান সেরকম দিন, এবং এর পথ ধরে 75-এর 7ই নভেম্বর এরকম একটা দিন। এরপরেও এরকম দিন এসেছে আমাদের জীবনে, যেমন জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার পথ ধরে 5ই আগস্ট আর একটা বিশেষ দিন আমাদের। বন্ধুরা আমার, এই সব দিনগুলি সঙ্গে আপনি আরও যুক্ত করতে পারেন যে 1975 সালে যেদিন সংসদে কয়েক মিনিটের মধ্যে গণতন্ত্রকে জবাই করে একদলীয় স্বৈর শাসন কায়েম হয়েছিল, যেদিন সব সংবাদপত্রের কণ্ঠ রোধ করা হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছিল, এগুলো সেরকমই গুরুত্বপূর্ণ দিন। কিন্তু সব গুরুত্বপূর্ণ দিন ইতিহাসে মর্যাদার সাথে লিপিবদ্ধ হয় না। সব গুরুত্বপূর্ণ দিন ইতিহাসে মানুষের গ্রহণযোগ্য দিন হিসাবে গ্রাহ্য হয় না। এটা নির্ভর করে যে ওই দিনে যা অর্জিত হলো সেটা দেশ বা দেশের মানুষের কল্যাণে এসেছে কিনা। যে দিনটি আমাদের জন্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, যে দিন দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়, ওই দিন ঐতিহাসিক দিন বলে আমরা গ্রহণ করি। আমরা সবাই জানি
যে 1975-এর জানুয়ারিতে মাত্র কয়েক বছরের মুক্তিযুদ্ধে করা স্বাধীন বাংলাদেশ এবং দেশের জনগণ মুক্তিযুদ্ধের সোনালী ফসল গণতন্ত্র হারিয়েছিল। বাক স্বাধীনতা, বিচারের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা সব হারিয়েছে। এইসব হারানো সবচেয়ে মূল্যবান আকাঙ্ক্ষাগুলো আমরা ফিরে পেয়েছি 7ই নভেম্বরের পরিবর্তনের ফলে। আমরা 7ই নভেম্বরের পরিবর্তনের ফলে একজন নতুন নেতাও পেয়েছিলাম, জিয়াউর রহমান বীর উত্তম। তার হাত ধরে আমরা শুধু একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করি নাই, আমরা যে দেশে 74-এ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই দেশের মানুষকে খাদ্য উৎপাদনে উদ্দীপ্ত করতে পেরেছি, উৎপাদন বাড়াতে পেরেছি এবং গিনির দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য আমরা খাদ্য সাহায্য করতে পেরেছি। যে দেশে কলকারখানাগুলি সব বন্ধ হয়ে যাচ্ছিল সেই সব কলকারখানা শুধু চালু না, ওই সময়ে আমরা অনেক নতুন শিল্প করতে পেরেছি। ওই সময়ে 9টা নতুন টেক্সটাইল মিল হয়েছিল, সুগার মিল হয়েছিল, সার কারখানা হয়েছিল, ড্রাই ডক হয়েছিল, আর ক্ষুদ্র কৃষি শিল্প তো অসংখ্য। এবং ওই সময়ের প্রেক্ষিতে যে উদ্যোগ, তার ফলে আজকে বাংলাদেশের অর্থনীতির যে মূল 3টি স্তম্ভ, আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের ক্যামেরা রেখেছেন 3টা স্তম্ভের উপর। বাংলাদেশেরও অর্থনীতি, উন্নয়ন, স্থিতি যাই বলুন না কেন, যে মূল 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার প্রত্যেকটা আমরা অর্জন করেছি 7ই নভেম্বরের পরিবর্তনের প্রেক্ষিতে। বাংলাদেশের কৃষি উন্নয়ন, খাল কেটে যান্ত্রিক সেচের ব্যবস্থা করে এবং তার চেয়েও বড় কথা, গ্রামে গ্রামে ঘুরে শহীদ জিয়াউর রহমান যেভাবে জনগণকে উদ্দীপ্ত করতে পেরেছিলেন তার ফলেই তো আমাদের খাদ্য উৎপাদন বেড়েছিল। আর সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের জনসংখ্যা এত বেড়ে যাওয়ার পরেও আমাদের খাদ্য আমদানি একেবারেই কম। এই যে অর্জন, এটা 7ই নভেম্বরের ফসল হিসেবে আমরা গ্রহণ করছি। আমাদের দেশের অর্থনীতির আর একটা মূল স্তম্ভ হলো তৈরি পোশাক শিল্প, যে রপ্তানি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের মূল খাত। এই তৈরি পোশাক শিল্প সৃষ্টি এবং প্রসার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 7ই নভেম্বরের পরবর্তীতে 1976-77 সালে রিয়াজ গার্মেন্টস বলে একটা কারখানা ফ্রান্সে 10,000 পিস শার্ট রপ্তানির মাধ্যমে যে বস্ত্র রপ্তানি আমরা শুরু করেছিলাম, তৈরি পোশাক রপ্তানি শুরু করেছিলাম, আজকে হাজার হাজার গার্মেন্টস শিল্প, লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক এবং কোটি কোটি বৈদেশিক মুদ্রা, এর শুরু এবং বিকাশ 7ই নভেম্বরের মাধ্যমে অর্জিত। তৃতীয়, প্রবাসী আয়। আমাদের দেশের মানুষরা বিদেশে কাজ করে যে বৈদেশিক মুদ্রা রেমিটেন্স হিসেবে পাঠান, ওটাও আমাদের অর্থনীতির সবচেয়ে অন্যতম আর একটা
বড় খাত, তৃতীয় স্তম্ভ। কখন শুরু হলো? 1976 সালে মধ্যপ্রাচ্যের 6টি দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে এই প্রবাসে কর্মসংস্থানের সূচনা হয়েছে। আজকে আমাদের উন্নয়ন, অগ্রগতি যাই বলি আমরা, তার অন্যতম প্রধান শক্তি সেটা। আমাদের 3 দিকে ভারত, একটু কোনায় মায়ানমার, আর গোটা দক্ষিণ আমাদের সমুদ্র। এই সমুদ্র আমাদের জন্য মাঝে মাঝে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের কারণে এক ধরনের অভিশাপ। এটা আমাদের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারে নাই। এই 7ই নভেম্বরের পরেই প্রথম শুরু হয় সমুদ্রে মাছ শিকার। ট্রলার তৈরি, ট্রলার দিয়ে গভীর সমুদ্রে যে মাছ শিকার করা এবং সে মাছ বিদেশে রপ্তানি করা। শুধু বিদেশে রপ্তানি না, ফারাক্কার প্রভাবে এবং আমাদের দেশের উজানে বিভিন্ন নদীতে আমাদের পার্শ্ববর্তী দেশ বাঁধবার ফলে আমাদের নদী, খাল, বিল সব শুকিয়ে গেছে, মাছের উৎপাদন কমে গেছে। সেই দেশে মাছের সরবরাহ বাড়ানো, প্রয়োজন অনুযায়ী রাখা, প্রোটিনের সরবরাহ, এটা সম্ভব হয়েছে সমুদ্রে মাছ শিকারের মাধ্যমে। আমরা আজকে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করি সেখান থেকেও। ওই 7ই নভেম্বরের ফলে আমরা আমাদের শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, জনসংখ্যা নিয়ন্ত্রণ বলুন, যুবদের কর্মসংস্থান বলুন, নারী শিশুর কল্যাণ বলুন, শ্রমিকদের উন্নয়ন বলুন, একটা একটা করে আপনাদের সামনে অনেকক্ষণ ধরে আমি বলে যেতে পারবো যে নতুন কি হয়েছে। তখন যুগান্তকারী সব অর্জন আমরা দেখতে পেয়েছি 7ই নভেম্বরের পরবর্তী পর্যায়ে, এবং এর সবগুলি ইতিবাচক। আমরা বলি সংস্কারের কথা, প্রশাসনের সংস্কার। গ্রাম সরকার গঠনের চেয়ে প্রশাসনকে জনগণের অতি কাছে নিয়ে যাওয়ার আর ভালো কোন পরিকল্পনা আজ পর্যন্ত কেউ আনতে পেরেছে? সেটাও তো তখনই হয়েছে। আজকে গ্রাম প্রতিরক্ষা দল আমরা দেখি যে দেশের বিভিন্ন সময়ে, নির্বাচনের সময় বলুন, সংকটের সময় বলুন, প্রাকৃতিক দুর্যোগের সময় বলুন, আমরা কাজে লাগাই। এমনকি এবার আমরা দেখছিলাম যে রাস্তাঘাটে ট্রাফিকের জন্য কাজে লাগানো হচ্ছে। কে করেছে এই গ্রাম প্রতিরক্ষা দল? আমরা বলি যে আমরা বিদেশের উপর নির্ভরশীল থাকবো না, প্রাকৃতিক সম্পদ আহরণ করে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের কল্যাণ আমরা নিশ্চিত করব। এটা করার জন্য যে প্রতিষ্ঠান বাপেক্স, বাংলাদেশের পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি, যেটা কে গঠন করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তাদের হাতে বাংলাদেশের অনেক গ্যাস কূপ, তেল কূপ খনন হয়েছে, পেয়েছি আমরা। আমরা এই যে বিদ্যুতের সারা দেশে বিস্তৃতি নিয়ে গৌরব করি, এই সারা দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য যে পল্লী বিদ্যুৎ বোর্ড কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিষ্ঠা। বন্ধুগণ, কোনটা বলবেন? বাংলাদেশের নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় কখনো ছিল না, যুব উন্নয়নের কোনো মন্ত্রণালয় ছিল না। কে করেছে? কখন হয়েছে? যদি বলি যে এগুলো যুগান্তকারী পরিবর্তনের সূচনা কিংবা তার অগ্রসর হওয়া, তাহলে তার সব কিছু আমরা পেয়েছি 7ই নভেম্বরের ফলশ্রুতি হিসাবে। আর যেহেতু 7ই নভেম্বরের ফলশ্রুতিতে আমরা এত কিছু কল্যাণকর, এত কিছু উন্নয়নমূলক, এত কিছু গৌরবজনক, এত কিছু প্রয়োজনীয় জিনিস আমরা পেয়েছি, সেই জন্য আমরা 7ই নভেম্বরকে অবশ্যই বলতে পারি
যা আমাদের জাতীয় জীবনে একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দিন। বন্ধুরা, আবার আজকের সেই দিনে আমরা স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমকে, স্মরণ করি যারা সেই দিনের সেই বিপ্লব সংগঠিত করেছিলেন তাদেরকে, এবং যে কারণে তারা করেছিলেন সেটা হলো মহান মুক্তিযুদ্ধে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের জন্য, যারা কাজী ছিলেন তাদের জন্য, বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের জন্য। আমরা তাদের প্রতি আজকে শ্রদ্ধা জানাই, এবং সেই একই পথ ধরে গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, কারণ তারাও ওই চেতনায় উদ্দীপ্ত হয়েই দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, ফ্যাসিবাদের পতনের জন্য তারা এই লড়াইটা করেছেন। এর কোনোটাই বিচ্ছিন্ন না, এটা ধারাবাহিক। এই যে গত 15-16 বছরে এত হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে, শত শত মানুষ নিহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলার আসামি হয়ে বাড়িতে থাকতে পারে নাই, বাবার জানাজায় উপস্থিত থাকতে পারে নাই, মার রোগসজ্জার পাশে থাকতে পারে নাই, সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে। এর কি কোনো গুরুত্ব নাই? এর সব কিছুই তো একটা ক্ষেত্র প্রস্তুত করেছে, যে ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আমরা এই সাম্প্রতিক বিজয়টা অর্জন করলাম। কেন এই লড়াই? শুধুই কি ফ্যাসিবাদের বিদায়ের জন্য? আমরা ফ্যাসিবাদের বিদায় চেয়েছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ বিদায় হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এদেশের মানুষ যখন তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধিদের একটা সরকার নির্বাচন করতে পারবে, তখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। অবশ্যই সেই ভোট, সেই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেই জন্য যেসব সংস্কার করা প্রয়োজন অবশ্যই করা উচিত। কারণ এর আগের সরকার এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়ে গেছে। নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, এবং যারাই নির্বাচনের সঙ্গে যুক্ত এদের সবাইকে নস্যাৎ করে দিয়ে গেছে, নষ্ট করে দিয়ে গেছে। সেগুলোকে আমরা সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের জোটে যারা আন্দোলন, যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম, আমরা সবাই আলোচনা করে একটা 31 দফা কর্মসূচি ঘোষণা করেছি, এবং আমরা বলেছি এটা হলো রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। কেন মেরামত লাগে? কিসের মেরামত? তো লাগে সেটা যেটা ভেঙে যায়, যেটা বিধ্বস্ত হয়, নষ্ট হয়, সেটা না মেরামত লাগে। এবং আমরা বিশ্বাস করেছি যে এই রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র, এই সবগুলি নষ্ট করে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, অকেজো করা হয়েছে। সেই জন্য সেটা মেরামতের জন্য আমরা রূপরেখার কথা বলেছি, এবং সেখানে আমরা এটাও বলেছি যে এখানে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, এখানে সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার সেগুলো করতে হবে। আমরা বলেছি যে আপনার সংসদ, বিচার বিভাগ, প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে দিতে হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, তাদের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য এগুলো নিয়ে আসতে হবে। আমরা বলেছি যে 2 বারের বেশি বা পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা বলেছি যে দেশের বিশিষ্ট ব্যক্তিদের, যার মধ্যে বিদ্বান, বুদ্ধিমান ব্যক্তিরা সহ আমাদের আলেম ওলামারা আছেন, অনেকেই আছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান না আমাদের দেশে। তাদের অভিজ্ঞতা এমন যে নির্বাচনে অংশগ্রহণ করা তারা পছন্দ করেন না, কিন্তু তাদের অবদান আমরা গ্রহণ করতে পারি, তাদের চিন্তা চেতনা আমরা ধারণ করতে পারি, তাদেরকে আমরা ইনভলভ করতে পারি আমাদের উন্নয়ন প্রক্রিয়ায়। সেই জন্য আমরা উচ্চ সভা একটা করার প্রস্তাব করেছি। এরকম অসংখ্য প্রস্তাব এই 31 দফার মধ্যে আছে। কাজেই সংস্কারের কথা যারা বলেন,
তারা নতুন কথা বলতেছেন না। এই সংস্কার যুগ যুগ ধরে চলে আসছে। এই সংস্কারের কথা আমরা বহুবার বলেছি এবং আমরা এটাও বিশ্বাস করি যে এই সংস্কার এইবারই সব করে ফেলা যাবে এমন কোনো কথা না। এমনকি এর পরে যে সরকার আসবে তারাই সব করে ফেলতে পারবে এমনও কোনো কথা না। কারণ আজকে আমি যে সংস্কার গুরুত্বপূর্ণ মনে করছি, এমনও হতে পারে যে এখন থেকে 10 বছর পরে আমরাই বলবো যে না, যা আমরা করেছি সেটা আরও সংস্কার করে এটা করা উচিত হবে না। তাই এটা স্বাভাবিক না? কাজে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। কেউ যদি মনে করে যে আমরা সব সংস্কার করে ফেলবো, এটা হবে না, এটা পারা যায় না, কখনো না। বরঞ্চ যেটা দরকার সেটা হলো যে এখন যারা আছেন দায়িত্বে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন মানেটা কি? যে একটা সরকার ছিল আর একটা সরকার আসবে, তার মাঝখানের যে সময়, এই সময়ের দায়িত্ব যারা পালন করেন তারা হলেন অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার জোর করে ক্ষমতায় বসে নাই, আমরা সবাই মিলে তাদেরকে বসিয়েছি। এটা এক রকমের দায়িত্ব দিয়েছি আমরা তাদেরকে, আমাদের আস্থা তাদের উপর অর্পণ করেছি, আমাদের সমর্থন তাদের প্রতি ব্যক্ত করেছি। আমরা তাদের সাফল্য চাই, আমরা চাই যে তারা এই দায়িত্বটা যথাযথভাবে পালন করুন। সেই জন্য যা যা সহযোগিতা দরকার সেটা করতে আমরা সবাই রাজি হয়েছি। আপনাদের মনে আছে যে এমনকি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভাষণও বলেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবও বলেছেন যে এই সরকার পরাজিত হলে আমরা সবাই পরাজিত হব। কাজে আমরা এই সরকারকে পরাজিত হতে দেখতে চাই না, আমরা চাই সফল হোক। কিন্তু আমরা এটাও চাই যে তারা যেন নিজেরাই নিজেদের কোনো কাজে ব্যর্থ না হয়ে যান। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তাদের যে দায়িত্ব তারা সেইটুকু পালন করুন। অর্থাৎ একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব সংস্কার প্রয়োজন এবং দেশের জনগণের যে দৈনন্দিন সংকট সেগুলো সমাধানের জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখার জন্য যা যা করা প্রয়োজন তা সবই তারা করুন। এমনকি তারা এটাও করতে পারেন যে একটা নির্বাচিত সরকার যারা আসবে তারা এসে কি কি করলে ভালো হয় এই ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে সেটাও তারা বলতে পারেন। অবশ্যই, কিন্তু ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই হলো প্রায়োরিটি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। জনগণের দৈনন্দিন সমস্যার সমাধান এটা তো করতেই হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যেই থাকুক, যখনই যে ক্ষমতায় থাকুক, এটা তার দায়িত্ব। এবং আমরা আবার বলি যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের সাফল্য আমরা চাই, আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু এখন আমি এই সভার প্রধান অতিথি, আমার কাজ আমাকে বুঝতে হবে। আমি এর বাইরে যদি যাই ভুল হবে। যেমন সভার সমাপ্তি ঘোষণা করতে হবে সভাপতিকে। আমি এখন প্রধান অতিথি হয়ে যদি আমি সভার সমাপ্তি ঘোষণা করে দেই, ঠিক হবে? এটা তো উচিত হবে না, ঠিক না। যার যার কাজ তাকে করতে হবে এবং আমাদের এটাই বুঝতে হবে যে একটা নির্বাচিত সরকারের কাজ আর একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি, এটাও বোঝা। আমি বিশ্বাস করি যে অত্যন্ত যোগ্য মানুষদের কাছে আমরা দায়িত্ব দিয়েছি, অত্যন্ত বিজ্ঞ মানুষদের কাছে আমরা দায়িত্ব দিয়েছি, সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা তাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং যত দ্রুততার মধ্যে সম্ভব তারা তাদের দায়িত্ব পালন শেষ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।